আমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা টিভির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় শিল্পী অপূর্ব। আপনাকে জানাচ্ছি স্বাগতম। আপনি কেমন আছেন? আছি ভালো। আর নিউ ইয়র্কে সবাইকে জানাচ্ছি, নিউ ইয়র্কের সবাইকে যারা টেলিভিশন সেটের সামনে বসে দেখছেন এই অনুষ্ঠান, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকে আমরা অনেকে দেখলাম যে খুব চমৎকার নাচলেন মঞ্চে। বলেন কি অবস্থা? আহ, প্রোগ্রামটা কেমন হলো, কেমন লাগলো আপনার কাছে? আপনার পারফরমেন্সে আপনি কি স্যাটিসফাইড কিনা? কখন না নিজের পারফরমেন্স আসলে সত্যি কথা যেটা স্যাটিসফাইড না। আর যে কোনো পারফরমেন্সের জন্য বা যে কোনো কোনো কাজের জন্য মেন্টাল সাপোর্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো যারা অর্গানাইজার ছিল তাদের কাছ থেকে যে পরিমাণ মেন্টাল সাপোর্টটা ছিল আর কি, এবং কোয়ার্টিস্ট যে ছিল, তারিন ছিল, বিন্দু ছিল, তো এরা সবাই যে পরিমাণ, আর এখানে হচ্ছে যে আমরা আসলে দেশের বাইরে, আমি যেহেতু প্রথম, তো যাকেই পাচ্ছি তাকেই মনে হচ্ছে যে কতদিন পরে দেখলাম, কতদিন পরে দেখলাম। তো আমাদের একটা টিমটা ছিল হচ্ছে অনেক মজার, অনেক ভীষণ আড্ডা হয়েছে, গল্প হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, সব কিছু হয়েছে। তো কাজটাও হয়েছে তার মাঝখানে, যার কারণে অনেক মানে পরের দিক, প্রথম দিকে তো টেন্স ছিলাম অনেক বেশি। তো সব কিছু নেই, হয়তো অর্গানাইজারদের কাউকে, মানে কাউকে হয়তো টেলিফোনে পাচ্ছি না, বা তারা তারা বিজি, কারণ একটা শো অ্যারেঞ্জ করা তো মুখের কথা না। হয়তো কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে শুরুর দিকে কিছু, পরের দিকে সব কিছু মিটমাট হয়ে গেল, যখন সব কথাবার্তা ক্লিয়ার হয়ে গেল তখন। তো পারফরমেন্সটা হয়েছে ওদের জন্য, যদি যতটুকু ভালো, 5% ভালো হোক আর 10% ভালো হোক, যতটুকু ভালো হয়েছে সবার জন্য হয়েছে। আসলে এটা টোটালটা টিম ওয়ার্ক, সব কিছু মিলে হয়েছে আর কি। আপনি বলছিলেন যে উদ্যোক্তাদের কথা, আমরা শুনেছি যে বেশ মানে কোনো কোনো শিল্পী এয়ারপোর্টে এসে দেখেন যে কেউ তাদেরকে পিক আপ করতে যায়নি, বা আরো অনেক ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম হয়েছে। হুম হুম। তো মানে এই ব্যাপারে কোনো বিশেষ কোনো মানে আপনার আম, অভিজ্ঞতা বা কোনো অভিযোগ কিছু আছে নাকি? না, অভিযোগ আমার একদমই নাই, কারণ হচ্ছে যে আমি কিন্তু এয়ারপোর্টে আসার পরে দেখেছি যে আমাদেরকে রিসিভ করার জন্য দুজন ছিলেন। আপনাদের কোনো সমস্যা আমাদের কোনো হয়নি? সমস্যা হয়নি, এবং আমি আর অরুণ চৌধুরী আমরা দুজন এসেছিলাম। তো আমাদের দুজনের সমস্যা নেই, আর বাদ বাকি মানে বাকিরা যারা ছিলেন আমার সামনে কিন্তু কোনো অভিযোগ করেননি, আসলে সত্যি কথা যেটা। সো আমি আসলে ওই বিষয়টা আমি কিছু জানি না, আর যে বিষয়টা আমি জানি না সেটা নিয়ে বলাটাও ঠিক হবে না। আমি যেটা আমি নিজের চোখে দেখেছি আমি সেটাই বলবো। যতটুকু দেখেছি ইট ওয়াজ ফাইন, ইট ওয়াজ ওকে। যে ঢালিউডের অনুষ্ঠানটা যেটা হলো সেদিন, মানে এত বড় একটা বিশাল জায়গাতে চমৎকার মঞ্চ, হুম হুম। তো অনেক দর্শক শ্রোতা বলছিলেন যে এত চমৎকার একটা অনুষ্ঠানের যে উপস্থাপনার ব্যাপারটা, অনেকেই উপস্থাপনাটাকে ভালোভাবে মানে নেননি। বিশেষ করে যে উপস্থাপিকা, তাকে মানে মনে হচ্ছিল না ঘরকা না ঘাটকা। কারণ এখানে যারা প্রবাসে থাকে তারা কিন্তু খুব সচেতন। আচ্ছা। আমাদেরকে এখানে হাইকোর্ট দেখানো খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আপনার কি মনে হয়? আপনি মানে নিরপেক্ষভাবে বলেন যে নিরপেক্ষভাবে বলতে গেলে যে অভিজ্ঞতাটা অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা যেটা, যে আমি যতদূর জানি যে যে মেয়েটা উপস্থাপনা করেছে সেও বোধহয় প্রথম এসছে এবার, লারা লোটাস। তো ও যেহেতু প্রথম এসছে, আর এত হাজার হাজার মানুষের মধ্যে ও এমসি করেছে কিনা এটাও আমি জানি না। আহ, নতুন একটা নিউ কামার একটা মেয়ে, হতে পারে যে মানে নার্ভাস হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ প্রত্যেকে আমরা আমরা শিল্পী যারা আছি তারা যখনই, যতই 20 বছরের অভিজ্ঞতা হোক আর 25 বছরের অভিজ্ঞতা হোক, যখন স্টেজের উপরে পা রাখেন তারা, তখন কিন্তু একটা বুকের ভেতরে কিন্তু এক ধরনের ধুকপুক ধুকপুক শুরু হয়ে যায় কিন্তু। তো ওটার জন্য হয়তো কিছুটা হয়তো খারাপ হয়েছে পারফরমেন্স বা কিছু একটা, যেহেতু আমারই সহশিল্পী সবাই। সো আমি আসলে এসব নিয়ে সমালোচনা করতে চাই না। দর্শকরা যেহেতু বলছেন, হয়তো তারা ঠিকই বলছেন। আপনি তো নিউ ইয়র্কে আসার পরে মানে এই মূল অনুষ্ঠান ছাড়াও আরো অনেক জায়গাতে গেছেন, প্রচুর রাস্তাঘাটে প্রচুর লোকজন, প্রচুর জি ভক্ত, বিশেষ করে তরুণ যারা আর কি বয়স, জি। তাদের সাথে এই সম্বন্ধে কোনো বিশেষ কোনো গল্প বলতে চান? অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে আহ, মানে আমি বলেছিলাম যে একটু আগে, যে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি আর কি এখানকার মানুষজনদের আন্তরিকতায়, এবং এখানকার ফ্যানরা যারা, তারা, হ্যাঁ ডেফিনেটলি আপনি যে তখন বললেন যে তারা আসলে অনেক বেশি সচেতন। তারা অনেকে অনেক আমার ভালো দিক বলছে, অনেকে অনেক আমার সমালোচনা করছে, ভালো ওয়েতে, পজিটিভ ওয়েতে ডেফিনেটলি। নাহলে আর ফ্যান কিসের। বলছে যে আমি আপনার এটা পছন্দ করেছি, ওই কাজটা পছন্দ করিনি, এরকম কিছু। এবং তাদের যে ট্রিটটা আমি পেয়েছি, সত্যি কথা যেটা, যে আমি আসলে ভাবিনি, আমি জানতাম যে ইউএসএ, আমেরিকা, নিউ ইয়র্ক, এটা একটা, এখানকার মানুষ আসলে রোবট, এখানকার মানুষ আসলে কাজের এত বিজি থাকে, এরা আসলে এতটাই সেলফিশ হয়, নিজের ব্যাপারে আসলে হয়ে যায়, আমি জানতাম এটা। কিন্তু এখানে এসে জানলাম যে আসলে আমি যা জানতাম সবকিছু ভুল।
নিউ ইয়র্কে এসে আপনি জ্যাকসন হাইটসে এসে বা এইসব না জায়গাতে সেটা কোনো তো কথা না, আমি নিচে আমি কিভাবে আমি আড্ডা ভেবেছিলাম মারছে সবাই। আমি ভেবেছিলাম আমি শুনেছিলাম এরকম কিছু যে এখানকার মানুষ অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি যান্ত্রিক জীবন তাদের। তো এসে দেখে আসলে ভুল, তারা বদলায়নি আসলে। না কেন এই বদলাবে, জিনিসটাই কেন? এই জিনিসটা ভালো লেগেছে। এবং এখানকার যেমন আজকে একটা মজার ঘটনা বলি আজকে। যেমন আজকে ম্যানহাটনে গেছিলাম, ম্যানহাটনে যাওয়ার পথে হঠাৎ দেখি একটা এনওয়াইপিডির একজন পুলিশ অফিসার আমার পেছনে পেছনে আসছেন। তো আমি তো একটু যেহেতু আমি ট্যুরিস্ট, স্বাভাবিক। সো একটু টেনশন তো কাজ করে যে হঠাৎ করে কি হলো, আমি কি কোনো কোনো কিছু ভুল কিছু হলো একটা কিনা, কোনো হ্যাঁ, কিছু ভুল হ্যাঁ। হলো কেনা, কারণ এখানে নাকি কিছু হলেই নাকি টিকিট দেয় নাকি। তো গেলাম, তো তখন বললো যে আই থিঙ্ক আই নো ইউ। তো আমি ঘোরার পরে আমি বলছি যে সরি। তখন বলছে যে আপনি অপূর্ব ভাই না? তখন দেখলাম যে ওই এনওয়াইপিডির পুলিশ অফিসার সে একজন বাঙালি ভদ্রলোক, ওনার নাম হচ্ছে রিপন। এখানে এসে ওনার নাম আলী হয়ে গেছে আর কি, আচ্ছা, লাস্ট নেম দিয়ে আচ্ছা। যেহেতু ডাকে। তো উনি আর কি বলেন, তখন আমার জানে পানি ফিরে এলো আর কি। তো জিনিসগুলো হচ্ছে যে এরকম, এটা অনেক মজার এক্সপিরিয়েন্স, অনেক অনেক কিছু বিটার কিছু নিয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে আমার সৌভাগ্য যে প্রসঙ্গত এনওপিডি তে কাজ করে আরেকজন পুলিশ সে বিয়ে করেছে, মানে রিচির মানে বর্তমান স্বামী। হ্যাঁ, হ্যাঁ। সে এই আমি জানি, আমি জানি। এনওপিডি কাজ করে। আমি জানি। আচ্ছা, আমরা আপনার নাটকের ব্যাপারে একটু মানে কথা বলি। Sure. এই আপনি তো কত বছর হলো নাটক করছেন? নাটকের এক্সাক্ট বয়স হবে হচ্ছে 3 বছর 8-9 মাস। কিভাবে নাটকে এলেন? নাটকে প্রথম এসেছি, কার নাটক ছিল? প্রথম নাটক ছিল হচ্ছে গাজী রাকায়েতের। আচ্ছা, গাজী রাকায়েত আমাদের খুব রাকায়েত পরিচিত। ভাই, হ্যাঁ রাকায়েত ভাই নাটকে কাজ করেছিলেন। প্রথম নাটকে এসেছিলাম আসলে তার আগে একটা বিজ্ঞাপন করেছিলাম, দুটো বিজ্ঞাপন করেছিলাম, ল্যাব এইড আর নেসক্যাফে কফি। তো ল্যাব এইডটা ছিল আমার লাইফের অন্যতম একটা টার্নিং পয়েন্ট, যেটা করে আসলে সবার চোখে আমি প্রথম পড়েছিলাম। কার হয়তো করা ছিল? ওটা ছিল অমিতাভ রেজার করা। আচ্ছা। তারপরে রাকায়েত ভাই আমাকে বললেন যে তুই নাটক কর, নাটকে দেখ। তো আমি শুরু করলাম। তারপরে শুরু করার পর তার দুটো নাটকে কাজ করলাম। ওখানে অনেকজন ডিরেক্টর আমার নাটকে আসতো আমাকে দেখার জন্য। এটা ছিল অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কিছু কিছু এসে দেখতে তখন তারা কথা বলে যেত, ডেট নিয়ে যেত। তারপরে শিহাব শাহিনের রমি জায়না করার পরে দ্যাট ওয়াজ ব্লাস্ট। আমি নাটকটা করার পরে অনেক পরিচিতি পাই আর কি মানুষের কাছে। আনোয়ার নামটা স্ট্যাবলিশড হয়ে গেছিল, এরকম এরকম একটা অবস্থা রমি জায়না করার পরে। তো এই তো সেই থেকে শুরু আর কি। তা আপনি তো যারা সবচেয়ে বিখ্যাত পরিচালক বা নির্দেশক সবার নাটকে করেছেন। অলমোস্ট। এর মধ্যে আক্তার ফেরদৌস রানা, জি। চয়নিকা চৌধুরী, চয়নিকা অরুণ চৌধুরী। চৌধুরী সবারই জি। করেছেন। তো কোন কোন পরিচালকের সাথে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কাজ করতে? সবচেয়ে কঠিন বেশি প্রশ্ন, কিন্তু হয়তো না, কাকে কঠিন বাদ প্রশ্ন- দিবেন, কাকে আপনি না, কাকে বাদ দিব, রাখবেন? কাকে এটা আমি আসলে ডিপ্লোম্যাটিক অ্যান্সার করতে চাই না। আমি স্ট্রেট অফ অল বলতেই চাই, আমি খুব পছন্দ করি হচ্ছে চয়নিকা চৌধুরীর কাজ করতে। আমি খুব পছন্দ করি শিহাব শাহিনের কাজ করতে, ফেরদৌস হাসান রানার কাজ করতে, যেহেতু উনি অসম্ভব ট্যালেন্টেড এবং অসম্ভব মজার একজন মানুষ। আমি পছন্দ করি অরুণ চৌধুরীর সাথে কাজ করতে, নরেশ ভূঁইয়ার সঙ্গে কাজ আচ্ছা, করতে। নরেশ দা বহুদিন পর হ্যাঁ, কথা। ওনার সঙ্গে কাজ করতে উনি আমাকে ভীষণ আদর করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আসলে কে বড় ডিরেক্টর আর কে ছোট ডিরেক্টর আমি আসলে ভাবে কাউন্ট করি না। আমি আসলে খুব আদর পাগল ছেলে, আমাকে যে বেশি আদর করে আমি তাকেই বেশি পছন্দ করি এবং তার সঙ্গেই কাজ করতে বেশি পছন্দ করি। এবং আই ডোন্ট কেয়ার যে অনেক বড় ডিরেক্টর আর সামথিং, আমি এটা ওই ব্যাপারে কখনো কেয়ার করি না। কারণ এইখানে অভিনয়টাই আমার একমাত্র জীবিকা, আমি বিশ্বাস করি না। এখানে আমাকে থাকতেই হবে, আমি কথা বিশ্বাস করি না। এবং আমার যতদিন পর্যন্ত আমার ফ্যানরা আছে, আমার ভক্তরা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, ওটাই তো আমার ওই ব্যাটারি শেষ হয়ে গেলে চার্জ দেয়। তো আমার ফ্যানরা তো আমার জন্য আমার চার্জার, ওরা হচ্ছে আমার ব্যাটারি। তো ওরা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নেই। এবং যখন বুঝতেই পারবো যে তারা আমাকে আর নিচ্ছে না, আমাকে গ্রহণ করছে না, তখন আমি এখানে তো আর থাকছি না। তো এটা নিয়ে আমি লাইফটাকে খুব ইজি করে চিন্তা করি, খুব পজিটিভলি চিন্তা করি এবং খুব ইজি ওয়েতে চিন্তা করি, যে এতটা টেনশন নিয়ে কখনো চিন্তা করি না। সো আমি বলতেই পারি খুব ভালো করে। আপনি এত অল্প সময়ে তো কতগুলো নাটক করেছেন? 300-র বেশি? 300 বেশি না, আমি প্রায় করেছি 450-র উপরে। 450। হ্যাঁ, এটা তো মোটামুটি রেকর্ড বলা যায়। এত অল্প সময়ের মধ্যে হতে পারে। আর আপনার এই নাটকগুলোর মধ্যে আপনি কি বলতে পারেন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে? সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলাম রমি জাহানের কথা প্রথমেই বলেছি। হ্যাঁ। রমি জাহানটাই ছিল ডেফিনেটলি, ওটাই ছিল প্রথম নাটকের মধ্যে একটা ব্লাস্ট ছিল আর কি। এরপরে অনেক নাটক করেছি, যার কারণে চয়নিকা দিদিরই অনেক নাটক করেছিলাম যেগুলো অনেক পছন্দ করেছে মানুষ। এর মধ্যে এসো হাত ধরো ছিল একটা নাটক। তারপরে ছিল হচ্ছে একটা নাটক করেছিলাম আমরা, কথা ছিল অন্যরকম, এই নাটকটা ছিল।
আরেকটা নাটক করেছিলাম অপি করিমের সাথে, কথা ছিল। তারপরে শেষ প্রান্তে এটা ছিল চয়নিকা দির ডিরেকশনে, আর মোহন খানের মোহন খান। স্ক্রিপ্ট ছিল আর কি। ওটা বিটিভিতে গেছিল আর কি। ওই নাটকটা ছিল অনেক অনেক ভালো, মানে অনেক পরিচিতি পেয়েছিলাম ওই নাটকটা করে। এরপর অনেক নাটক করেছিলাম, রানা ভাইয়ের অমানুষ, স্বপ্নের চিতা, ফেরদৌস একটা হাসান হচ্ছিল রানার ওই যে প্রতিদিন সকালে হয় যেটা মহানগর, এটা মহানগর করেছিলাম। মহানগর তো ডেইলি সোপ ছিল আর কি, ওটা তো রিসেন্টলি শেষ হলো, আচ্ছা। অনেক পরের কথা ওটা। হুম, হুম। তার আগের কথা বলছি আর কি। তারপরে অরুণ চৌধুরীর কাজ করেছিলাম, আর রিসেন্টলি একটা কাজ করলাম ট্যুরিস্ট, অনেক ভালো কাজ। এটা কয়েকদিন পরে যাবে, এটা দেখলেই দর্শকদের হয়তো ভালো লাগবে দেখতে, ডেফিনেটলি। আচ্ছা, আপনারা তো এখানেও একটা নাটক করেছেন, এটা সম্বন্ধে একটু বলবেন? অরুণ চৌধুরীর নির্দেশনা। এখানে যে নাটকটা করেছে, ওই নাটকটার নাম হচ্ছে হানিমুন। হানিমুন নাটকটা কি ধরনের কাহিনী বা এটা একটা কাপল বাংলাদেশ থেকে আসে বিদেশে হানিমুন করতে, এবং তাদের সেই হাজব্যান্ড ওয়াইফের ভেতরে আর কি, দুজনের ভিতরে একটু পার্সোনাল ক্লাস থাকে আর কি। এবং সেই সমস্যাটা থেকে সমাধান পর্যন্ত এই নিউ ইয়র্কেই দেখানো হয় আর কি, যে এখানে সমস্যাটা থেকে শুরু, সমাধানে শেষ, এরকম অবস্থাতে নাটকটা শেষ হয় আর কি। তো স্টোরিটা বলতে চাচ্ছি না। এটা থেকে এটা কি নিউ ইয়র্কের শুধু ঘরের মধ্যে হয়েছে নাকি নিউ ইয়র্ক দেখা যাবে? নিউ ইয়র্কে আসলে আমাদের যখন দেশে দেখানো হবে, লিমিটেশন, তখন তো না দেখানো হবে না আসলে ওভাবে, কারণ হচ্ছে যে আমাদের লিমিটেশন যেটা এখানে, সত্যি কথা অনেস্টলি স্পিকিং, এখানকার ইন্স্যুরেন্স আর এখানকার পারমিশনে এটা অনেক কস্ট এফেক্টিভ। যেটা আমাদের বাজেট, মার্কেট ছোট, আমাদের বাজেট ছোট, এতটা মানে খরচ করে নাটক বানানো ইটস কোয়াইট ডিফিকাল্ট আর কি। তো যার কারণে সবকিছু তো সম্ভব হয়নি। আমরা হয়তো ভবিষ্যতে করবো, কারণ এখানকার কিছু উদ্যোক্তা আগ্রহ প্রকাশ করেছেন, তারা নাটক বানাবেন এবং প্রপার ওয়েতে নাটক বানাবেন। এবং আপনারা যারা এখানে আছেন, যারা ইন্টারেস্টেড, তারা যদি এগিয়ে আসেন, ডেফিনেটলি সেটা মানে সফল হতে বাধ্য। সো তখন হয়তো আমরা টোটাল নিউ ইয়র্কটাকেই বাংলাদেশে হয়তো প্রেজেন্ট করতে পারবো। আমার মনে হয় যদি কেউ খুব মানে সুচিন্তিতভাবে এগিয়ে আসে, অর্গানাইজড ভাবে হ্যাঁ, এগিয়ে, হ্যাঁ। তাহলে এখানে প্রচুর সুযোগ আছে, প্রচুর নাটক করা যায়। সবকিছুই সম্ভব, সবকিছু এখানে সম্ভব, অনেক ভালো ভালো শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী আছে। আছেন, সবকিছুই সম্ভব, শুধুমাত্র দরকার হচ্ছে একজন ভালো উদ্যোক্তা, একজন ভালো প্রডিউসার, একজন ভালো মানুষ, এবং কি বলবো, এবং একজন মানে সুষ্ঠু পরিকল্পনা করতে পারেন এমন একজন মানুষ। আশা করি এই সবগুলো ভালো সম্মিলন হবে খুব সম্মিলন। সহসা, এবং এখান থেকে প্রচুর নাটক ইনশাআল্লাহ, হবে। ইনশাআল্লাহ। আপনি নাটকের পাশে আপনি লেখাপড়া করেছেন কি? আমি লেখাপড়া করেছি, আমি সিআইএস করেছি, কম্পিউটিং ইন ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার সায়েন্স আর কি। কোনো কাজ, কোনো চাকরি করেছেন আপনি? চাকরি করেছি আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখনই আমি আসলে জয়েন করে ফেলেছিলাম আমাদের ইউনিভার্সিটিতেই। ওখানেই আমি টিচার ছিলাম। তারপর ওখানকার ওয়েব ডিপার্টমেন্টের হেড ছিলাম এনআইএমআইটিতে। এটা হচ্ছে লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড আর কি, ওটার আন্ডারে ছিল। তো ওখানেই জব করেছি বেশ কিছুদিন, এবং ওটার চাকরিটা ছেড়ে দিয়েই পরে আমি মিডিয়াতে এসেছিলাম আর কি। এখন আর কোনো চাকরি করার সময় পাচ্ছি না, সেটা করতে পারলে ভালো হতো হয়তো। আপনি নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে কি এখনো সময় দেন? বিজ্ঞাপনের সময় আসলে ওভাবে দেওয়া হয় না। আর বিজ্ঞাপনে যেহেতু নাটক নিয়ে অনেক বিজি থাকতে হয়, এবং স্টোরিও পছন্দ হয় না অনেক সময় যে রেমুনেশনটা চাই সেই রেমুনেশনটা মেলে না, সত্যি কথা যেগুলো। তারপরে হয়তো আর কিছু কিছু ইন্টারনাল ব্যাপার আছে, যেগুলো আসলে আমার একান্তই নিজস্ব ব্যাপার, বা এটা বলা যায় যে সিক্রেট আর কি, এটা বলা যায় না আর কি, আমরা মিডিয়ার লোকরাই জানি কিছু কিছু ব্যাপার, এটার ভিতরে কিছু নেগোসিয়েশন হয়। তো সবকিছু মিলে মানে একসঙ্গে মেলে না দেখেই হয়তো বিজ্ঞাপন একটু কম হচ্ছে আর কি, করা হচ্ছে না এখন। বাংলাদেশে যে এখন যে মানে এই স্যাটেলাইটের যুগে যে মিডিয়া যে বিশাল রেভলিউশন হয়ে গেছে টেলিভিশনের ক্ষেত্রে আর কি, একসময় তো শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, এখন তো শত শত চ্যানেল সবার সামনে উন্মুক্ত, যে কোনো সময় রিমোট যে কোনো দিকে যেতে পারে। কোনো চয়েস মানে আপনার কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে শুধু বিটিভি দেখতে হবে। এই যে মানে কম্পিটিশনের যুগে মানে যারা মানে দর্শক তাদের কি অবস্থা, আর যারা পারফর্মার তাদের কি অবস্থা, আপনি কিভাবে বর্ণনা করবেন সেটা? প্রথমে যেটা বলবো, যে কোনো দেশের একটা ইকোনমির বিশাল একটা সাপোর্ট থাকে হচ্ছে এদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং এন্টারটেইনমেন্ট যে সংস্থাগুলো থাকে সেগুলো। আমরা জানি না আমরা আসলে বোকা না, আমি জানি না আমি কি বলবো, আমরা আসলে বোকা নাকি আমরা অশিক্ষিত না, আমরা জানি না। এন্টারটেইনমেন্ট সেক্টরটাকে আমরা ইচ্ছে করলে অনেক বেশি রিচ এবং ডেভেলপ করতে পারি। আমরা ওপেন করে দিয়েছি বাইরের সমস্ত চ্যানেল আমাদের দেশে, যেখানে প্রত্যেকটা জায়গায়, আমেরিকার মতো জায়গায়, এত ধনী একটা দেশে প্রত্যেকটা চ্যানেল হচ্ছে পেইড চ্যানেল। মানুষকে স্যাটেলাইটের প্রত্যেকটা টাকা দিয়ে আমরা মানে এখানকার নিউ ইয়র্কের মানুষরা প্রত্যেকটা চ্যানেল দেখেন। আমরা মানলাম আমরা গরিব দেশের মানুষ, সবকিছু আমরা পাচ্ছি, আমরা অনেক কিছু দেখছি,
আমার কোনো প্রোগ্রাম নিয়ে কোনো অভিযোগ নেই, কিছু নেই। শুধুমাত্র বাইরের যেসব বিজ্ঞাপনগুলো আমাদের দেশে দেখানো হয় সেগুলো যদি কাট করে আমাদের দেশের প্রোডাক্ট দেখানো হতো, আমাদের এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতো, মানুষের কাজের ক্ষেত্র বাড়তো এবং আমরা অনেক বেশি বেশি স্পন্সর পেতাম। তখন আপনারা আপনারা এই যে একটু আগে বললাম না যে কম বাজেটের কারণে নিউ ইয়র্ক সিটির পারমিশনটা আমরা না নিয়ে নাটকটা করে ফিরে যাচ্ছি, তো আমরা তখন নিউ ইয়র্ক সিটিতে এসে একটা টোটাল জায়গা ব্লক করে হয়তো করতে পারতাম, প্রিয় দর্শক। এবং আমরা যতদিন পর্যন্ত এই রিয়েলাইজেশনগুলো, আমি ছোট্ট একটা ছেলে, আমার বয়স খুবই কম, অভিজ্ঞতা কম, সব কিছু কম, আমার কেন জানি মনে হয় যে এটাই হচ্ছে একমাত্র ওয়ে এখন বাংলাদেশের মিডিয়াটাকে একদম স্টেবল করার, খুব বেশি। এটা কেন আমার বড় মানুষরা, শ্রদ্ধেয় মানুষরা বুঝতে পারছেন আমি জানি না। তো তারা যদি চান তারা অনেক কিছু সম্ভব করতে পারেন এবং তাদের সঙ্গে শর্ত এটাও দেওয়া যেতে পারে যে হ্যাঁ, আমরা তোমাদের বিজ্ঞাপন আমাদের দেশে দেখাবো, এটা ইউনিলিভারের হোক, এটা লাক্স হোক, সানসিল্ক হোক, এনিথিং, লেইস হোক। আমাদের বাচ্চারা আজকে বিদেশি প্রোডাক্ট ডিমান্ড করে যে মা ওই চিপসটা খাবো, ওই ড্রিঙ্কটা খাবো, হয়তো সেগুলো বিদেশি জিনিস। ইন্ডিয়া কিন্তু আমাদের দেশে কোনো বিজ্ঞাপন দেখাচ্ছে না কখনোই। ওরা কিন্তু বলতে পারছে না যে মা পটেটো ক্র্যাকার্স খাবো, বম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্স খাবো, প্রাণের জুস খাবো, বা রুচি চানাচুর খাবো, হ্যাঁ, বিডি ফুডসের আচার খাবো, ওরা কিন্তু বলতে পারছে না কেউই। তো আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি এবং আমাদের আমাদের মার্কেটটা আমরা নষ্ট করছি এবং আলটিমেটলি ক্ষতি কিন্তু আমাদেরই হচ্ছে, আর কারোর কিন্তু হচ্ছে না। সো এই রিয়েলাইজেশনটা আনতে হবে, আনলে আপনারা অনেক ভালো ভালো প্রোডাক্ট দেখতে পারবেন, অনেক ভালো ভালো মানে কাজ দেখতে পারবেন এবং কত ইন্ডাস্ট্রি যে হবে, যারা বেকার বসে আছেন অনেক বড় বড় ডিগ্রি নিয়ে, তারা কাজের জায়গা পাবে, আমরা ভালো থাকবো, সব কিছু বাড়বে। প্রোডাক্টের এই যে আমরা বলি না যে ভেজাল মেশানো খাবার, ভেজাল মেশানো কিছু, এগুলো হয়তো বন্ধ হয়ে যাবে এবং আলটিমেটলি মানে আমাদের রেভিনিউটা আমাদেরই থাকবে, আমরাই পারবো। সত্যি কথা, যেটা খুব ছোট্ট একটা বিষয়, একটা বিজ্ঞাপন কেটে বন্ধ করে দেওয়া, কিন্তু এটার পেছনের কারণগুলো কিন্তু অনেক বড়, এটার ফিডব্যাকও অনেক বড়। এত কিছুর পরও কিন্তু আমাদের নাটক, আমাদের সবকিছু কিন্তু কম ডেভেলপ করছে না, তাই না? এখন শাহরুখ খানের ছবি শুধু কেটে টাঙায় না, আপনাদের ছবিও কেটে টাঙায় না, মানে যারা আপনাদের ইয়ং ফ্যান আছে তারা যেটা করে আর কি, তাই না? এটা হচ্ছে আমাদের মানে প্যাট্রিয়টিজম আর কি, দেশপ্রেম, যেটাকে দেশপ্রেম বলেন আর যাই বলেন, দেশের মানুষ তো দেশেরই। আমরা যেহেতু নিজের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের শিল্পীদেরও আসলে ভালোবাসি, এবং যার কারণেই ফ্যান মানে তো নিঃস্বার্থ সমস্ত কিছু। তারা তো মানে মানে এটাই হচ্ছে যে আমরা আসলে, আমার যদি একটা ফ্যানও থাকে, আমি আসলে হয়তো অনেক বেশি সৌভাগ্যবান, আল্লাহকে অনেক ভাগ্য দিয়ে পাঠিয়েছেন আমাকে পৃথিবীতে, যার কারণে বিনা স্বার্থে কেউ আমাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন যে এটা ছবি কেটে একটা দেয়ালে টাঙানোটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর এখানে অনেক হলিউড স্টার, বলিউড স্টারদের আমাদের দেশের চ্যানেল দেখানো হয়, 100টা চ্যানেল আমাদের দেশে, চ্যানেলটা চেঞ্জ করলে হয়তো অন্য কাউকে দেখতে পাচ্ছে, তারপরও অপূর্ব নাটক দেখবে, তারপর মাহফুজ ভাইয়ের নাটক দেখবে, মোশাররফের নাটক দেখবে, মিলনের নাটক দেখবে, চঞ্চলের নাটক দেখবে, প্রশংসা করবে, ওদের নাটক দেখে কাঁদবে, ফোন করবে, কথা বলতে চাবে। এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। আসলে আমাদের ফাইটটা মানে এখানে আমরা কেউ কারো কম্পিটিটর না। এখানে অনেকে হয়তো ভাবেন যে আমরা এক নায়ক আরেক নায়ক, মানে এক শিল্পী আরেক শিল্পীর মানে কম্পিটিটর, বেসিক্যালি না। আমাদের ফাইটটা কিন্তু ওদের সাথে না, আমাদের ফাইটটা হচ্ছে টম ক্রুজের সাথে। বড়কে বলছি, অনেকে হয়তো শুনে হাসছেন, বাট ইটস ট্রু, ইটস ট্রু, ইন সাম এক্সটেন্ট ইটস ট্রু। অনেকে তো শুনে ভাবছেন যে অপূর্ব অনেক বড় বড় কথা বলছে, বাট ইটস ট্রু। আপনারা যখন মোশাররফ করিমের নাটক দেখেন, যখন মিলনের নাটক দেখেন, তখন কিন্তু পরের চ্যানেলটাতে হয়তো টম ক্রুজের এইচবিওতে সিনেমা দেখাচ্ছে, তখন হয়তো তার পরের চ্যানেলটাতে হয়তো শাহরুখ খানকে দেখাচ্ছে, সালমান খানকে দেখাচ্ছে, আমির খানকে দেখাচ্ছে। আপনারাই কিন্তু সেই মোশাররফকে দেখছেন, মিলনকে দেখছেন, অপূর্বকে দেখছেন, জাহিদ হাসানকে দেখছেন, মাহফুজ আহমেদকে দেখছেন। তো এটা কিন্তু বিশাল ব্যাপার, আসলে বিশাল ব্যাপার। ফাইটটা কিন্তু আসলে বেসিক্যালি ওদের সাথে। যারা আপনার এই যে সহযোদ্ধা, যারা মানে সবচেয়ে পপুলার, মানে যাদের অনেকের নাম আপনি বললেন, এদের মধ্যে আপনার সবচেয়ে মানে ঘনিষ্ঠ বন্ধুদের কথা বলবেন, মানে বন্ধু এবং ছেলে এবং মেয়ে মিলিয়ে আর কি, যাদের ঘনিষ্ঠ বন্ধু বলতে গেলে যেটা আসলে সবাই অনেক, সবার যেমন মাহফুজ ভাই আমার সিনিয়র, মাহফুজ ভাই আমাকে অনেক আদর করেন আর কি, অনেক সাজেশন দেন, অনেক হেল্প করেন। চঞ্চলের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আমরা এখানে ছিলাম, আমাদের হয়তো কেউ দেখে বুঝতেই পেরেছে যে আমরা অনেক বেশি মানে অনেক ফ্রেন্ডলি আর কি। মিলন ভাইয়ের সাথেও অনেক ভালো সম্পর্ক, অনেক আড্ডা হয়। আর মোশাররফ ভাইয়ের সাথেই প্রথম কাজ শুরু আমার, আমি যে নাটকটা প্রথম করি সেখানে মোশাররফ ভাইও আমার সহশিল্পী ছিলেন আর কি। তো মোশাররফ ভাই আমাকে একদম ছোট ভাইয়ের মতো দেখে। তো ওদের সবার জুনিয়র আমি, সত্যি কথা যেটা, ওরা সবাই আমার থেকে সিনিয়র।
আর মেয়েদের কথা বলেন, মেয়েদের মধ্যে কাদের সাথে বেশি ভালো লাগে? খুব বেশি মানে বেশি ভালো লাগে তারিনকে। স্বাচ্ছন্দ্য বোধ স্বাচ্ছন্দ্য বোধ করি তারিনের সাথে, ডেফিনেটলি তারিনের সাথে, অপি করিমের সাথে। খুব ভালো কাজ করতে পছন্দ করি হচ্ছে রিচির সাথে। তারপরে হচ্ছে রিচির সাথে পছন্দ করি। তারপরে পছন্দ করি হচ্ছে শ্রাবন্তীর সাথে বেশি বেশি কিছু কাজ। শ্রাবন্তী অনেক ফ্রেন্ডলি একটা মেয়ে, অনেক মজার। তিনি অনেক মজার, তিনি আমার বন্ধুই বেসিক্যালি। তারপরে নতুনদের মধ্যে আছে বিন্দু আছে। তারপরে খুব রিসেন্টলি কাজ করলাম প্রভা, একটা মেয়ে আছে। এতে সবার সঙ্গেই ভালো সম্পর্ক, কেউ সিনিয়র কেউ জুনিয়র, সবার সঙ্গেই আসলে খুব ভালো রিলেশন আর কি। আচ্ছা, আপনার সবচেয়ে বড় শখ কি? নাটক করা তো ওইটা নিশ্চয়ই শখ, এবং নেশা এবং পেশা দুটো সবকিছু। এছাড়া কোনো বিশেষ কোনো শখ আছে আপনার? শখ আসলে অনেক, আচ্ছা, শখ আসলে অনেক। আমি কিছু নিজেই অনেক প্রকাশ শৌখিন করুন। মানুষ। আচ্ছা। শখ হচ্ছে আসলে কি বলবো, শখ হচ্ছে আমি শখে গান করি আসলে। আচ্ছা, কি গান করি। ধরনের গান, কোন মানে পছন্দ আপনার? আমি আসলে আমার যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে, আমি আসলে ওভাবে আপনাকে বোঝাতে পারবো না কোন ধরনের গান। তবে চেষ্টা করি, ওটা যদি গান হয় তাহলে গান। গানের কথা শুনে যে নড়েচড়ে বসলাম, গান তাই তো নাকি? সবাই ভালোবাসে। তো গান যদি মানে কোন ধরনের গান বেশি আপনাকে টানে? আমার আসলে বেশি টানে হচ্ছে ক্লাসিক্যাল টাইপের গান বা সফট রক টাইপের গান। আর সুন্দর যে কোনো কিছু আসলে টানে, সত্যি কথা যেটা। আপনি রবীন্দ্র কিন্তু সঙ্গীত, ওভাবে নজরুলগীতি এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, কেন ভালো লাগবে না? আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত যে সব রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে তা কিন্তু না। কোন পর্যায়ের রবীন্দ্র সঙ্গীত আপনার বেশি পছন্দ? প্রেম, প্রকৃতি, পূজা? ডেফিনেটলি প্রেম। প্রেম, আচ্ছা আচ্ছা। প্রেমের যদি এই মুহূর্তে সঙ্গীত বলি যে বেশি ভালো কোন লাগে। কোন মানে এই মুহূর্তে, কারণ গান প্রতিদিন এক একটা গান একদিন ভালো লাগে, তাই না? তো এই মুহূর্তে জিজ্ঞেস করি রবীন্দ্রসঙ্গীতের কোনটা কথা সবচেয়ে বেশি এই কোনটা? মুহূর্তে মানে মনে করবেন আপনি? অনেক গানই এখনই তিনটা গানের কথা মনে হচ্ছে। এক হচ্ছে ভালোবেসে সখী, হুম, ভালোবাসি ভালোবাসি, বেশ। আর একটা তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। এই তিনটা গানের কথা ইনস্ট্যান্টলি মনে হচ্ছে আর কি। আরে শুনেন, আমি মানে এটা তো ইনফর্মাল ইন্টারভিউ, আমি কি রিকোয়েস্ট করতে পারি যে আপনি মানে যেটা যে তিনটা গানের কথা বললেন না, সেই তিনটা গান আমারও ভীষণ প্রিয়। কোনো একটা গানে দুই চারটা লাইন আপনি একটু আচ্ছা ঠিক আছে, শোনেন। একটা গান চেষ্টা করছি। যেহেতু আমি নিজে রবীন্দ্রসঙ্গীত শিল্পী না, সুর ভুল হতে মানে কোনো ভুল অসুবিধা হবে, নেই। এটাই স্বাভাবিক। তো একটু ক্ষমা করে দেবেন আমাকে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। ঠিক আছে, আরেকটা গানের ওই যে তিনটা বলছেন, আরেকটা গানের দুইটা লাইন শোনান। যে ভালোবেসে সখী, কোনটা বলছেন? ভালোবেসে সখী হ্যাঁ, বলছিলাম। ভীষণ প্রিয় গান তো, এই জন্য আমার ইচ্ছা করছে শুনতে আর কি। গাইতে ইচ্ছা করছে কিন্তু আমি গাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, আসলে যেটা গানটা গাওয়ার সময় ফিল করলাম, যেটা যে গলা মনে হয় বসা, কোনো অসুবিধা নেই। তারপর চেষ্টা করছি। বাজে সবসময় ভালো গান গাইতে হবে এমন তো কোনো কথা নেই। একদিন বাজে গান গাইতে পারি, তাই না? আচ্ছা, চেষ্টা করি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। চমৎকার, চমৎকার। কবিতার প্রতি ভালোবাসা কেমন? কবিতা আসলে আমি আবৃত্তি করতে পারি না দেখে কবিতা মানে ওই দুঃসাহস করি না যে বলতে পারি যে কবিতা ভালো লাগে। আসলে কবিতা আবৃত্তি করতে পারি না, এবং
অত অত ট্যালেন্টেড না আমি আসলে, যারা আবৃত্তি করে তাদের আমি মুখের দিকে তাকিয়ে থাকি যে এত সুন্দর করে কিছু লাইন কিভাবে বলে মানুষ। তাকিয়ে কি তখন মনে মনে রবীন্দ্রসঙ্গীত করেন যে তুমি কেমন করে গান করো হ্যাঁ, অবাক অনেকটা হয়েছি। সেরকমই, কিন্তু ওইরকম। অনেকটা সেরকম অনুভূতি থেকে কাজ করে আর কি। আপনার কোনো মানে বিশেষ ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমি আসলে কখনো ভবিষ্যৎ পরিকল্পনা করে কিছু না, আই লিভ ফর টুডে। আচ্ছা। মানে যেটা হচ্ছে যে আহ, অনেক প্ল্যান করছিলাম ছোটবেলা থেকে, অনেক প্ল্যানই তো থাকে। যেমন আমি যখনই কোনো প্ল্যান করি, স্বপ্ন ছিল আর্কিটেক্ট হব, স্বপ্ন ছিল পাইলট হব, অনেক কিছুই হয়নি, অনেক সব স্বপ্ন শেষ পূরণ হয় তাই হয়নি। আহ, আসলে যা হতে চেয়েছিলাম তা তো আসলে হওয়া হয়ে ওঠেনি আর কি, হয়তো তার থেকে বেশি কিছুই হয়ে গেছি। যেটা হয়েছে তো যার তাতে কি কারণে আপনি মানে অনেক satisfied? বেশি, অনেক ডেফিনেটলি Satisfied? আপনি আহ, আমি কিভাবে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি কিভাবে বোঝাবো আমি বলি যে আপনি আপনার মেধা খরচ করে আপনি অনেক বড় বিদ্বান হতে পারবেন, আপনি আপনার মাথা খাটিয়ে অনেক বড় বিজনেসম্যান হতে পারবেন। ভালো মানুষের ভালোবাসা কিন্তু এই দুটো মেধা দিয়ে আর টাকা দিয়ে কেনা যায় না আসলে বেসিক্যালি। এটার জন্য ভাগ্য লাগে। আমি নিজেকে মনে করি যে অনেক ভাগ্যবান একজন মানুষ, যার কারণে এত এত মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা পাই। এটা সারা পৃথিবীতে ভালো, এখানে এখন মানে হ্যাঁ, বিজ্ঞানের উন্নতির কারণে সারা পৃথিবীতে এই জিনিসটা এক্স্যাক্টলি, সবাই দেখতে এক্স্যাক্টলি, পাচ্ছে, শুনতে পাচ্ছে। ডেফিনেটলি। তো এবং মানে অথচ দুঃখজনক বিষয় দেখেন, এই যে যে বিজ্ঞানের কথা বলছেন তারা অনেক গুণী জ্ঞানী মানুষ, অনেকেই কিন্তু আছেন যাদেরকে আমরা আসলে ওভাবে চিনি না। তো ওনারা কিন্তু আমাদের শিল্পীদের থেকে একটু কম ভাগ্যবান, আমি যেটা বলবো। সো যেটা হচ্ছে যে নিজেকে অতটাই ভাগ্যবান মনে করি যে যা হতে চেয়েছিলাম হতে পারিনি, তার থেকে অনেক বেশি কিছু হতে পেরেছি, কারণ আল্লাহর সাথে ছিলেন। আর নিশ্চয়ই। আমার আমার যারা আমার দর্শক যারা যারা কাজ দেখেন তার সাথে ছিলেন বলে। আপনাদের ফ্যামিলি সম্বন্ধে একটু বলবেন, বাসায় আর কে কে আছেন? আমরা ৪ ভাই ১ বোন। আমার বাবা মা আছেন। তো আমি আমার যেহেতু উত্তরায় শুটিং হয় অনেক বেশি, আমি আমার বাবা মা আমার ছোট ভাই আমরা ৪ জন এখন পরিবার আমাদের। আমরা থাকি উত্তরাতে। আপনাদের দেশে কি গ্রামের বাড়ি কোথাও আছে? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া, যদিও কখনো যাওয়া হয়নি, আমার বাবাও কখনো যায়নি আর কি। আমরা আচ্ছা, ঢাকায় আচ্ছা। বড় হয়েছি সবাই, অনেক অনেক বছর ধরেই ঢাকায় সেটেলড আর কি। তো ঢাকাতেই বড় হচ্ছে, ঢাকাতেই সবাই আমাদের। আর আপনার মানে ব্যক্তিগত জীবন, যেমন আপনার প্রেম বিবাহ এই সম্পর্কে কোনো কিছু মানে ডিসক্লোজ করা প্রেম আছে? কিছু প্রেম বলবেন? বিবাহ প্রেম বিবাহ না ডিসক্লোজ করার মতো কিছু নেই সহসা এখন কি বিয়ে পর্যন্ত। শাদী করার কোনো পরিকল্পনা আছে? ওই যে আমি বললাম যে পরিকল্পনা কখনোই আচ্ছা। করা হয়ে ওঠেনি আসলে। হুম, হুম। যেটা হচ্ছে যে বিয়ে তো করবোই ডেফিনেটলি। তো আহ, যখন হয়ে উঠবে তখন হয়েই উঠবে আসলে। এখন ধরেন যেটা বললাম যে এখন আসলে যেই যেই সময় এখন বললাম যে আমি হ্যাঁ ডিসাইড করে ফেলছি একজন বিয়ে করবো, নাও হতে পারে বিয়ের সাথে আমার, আচ্ছা। তখন আমি মানুষকে কি বলবো? সেই। তো এই প্রশ্নটা করাটাই আসলে মানে কি বলবো, এটা উত্তর দেওয়াটা খুবই আসলে খুব টাফ। মানে এই প্রশ্নটা আসলে অনেক কঠিন। এই কঠিন প্রশ্নের উত্তরটাও অনেক মানে কি বলবো, কঠিনই হবে। আচ্ছা অপূর্ব, অন্য প্রসঙ্গে যাই। যারা মানে এখানে অনেক অনেক প্রবাসী আছেন যারা বহু বছর মানে এখানে আছেন, জি। যাদের অনেকের কিছু মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে দেশে যাওয়া হয় না, হ্যাঁ। দেশকে ভীষণ মিস করেন। তো সবকিছু মিলিয়ে আপনি যারা প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কিছু আপনার মানে মনের কথা বা হৃদয়ের কথা বা ওদেরকে কোনো উপদেশ পরামর্শ এইসব হোয়াট এভার ইউ ফিল লাইক আপনি আমাদের বাংলা টিভির মাধ্যমে আপনি বলতে পারেন। উপদেশ পরামর্শ যেমন না, শুধু আপনার এতটুকু মনের ভাব, ভালোবাসা যে যেটাই হোক না কেন আহ, আপনি প্রকাশ করতে পারবেন সেটা। যেটা বলবো যে আমি প্রত্যেকে আয়নার সামনে দাঁড়াই, হয়তো প্রতিদিনই দাঁড়াই, হয়তো কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকেলে, কেউ রাতে, সবাই আয়নার সামনে দাঁড়াই। শুধু আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে চেনার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন যে আমি কি, আমি কোত্থেকে এসেছি, আমি কেন এসেছি। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনি নিজেই পাবেন, কারণ সবচেয়ে ভালো আপনি আপনাকেই জানেন। এই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি নিজে পেয়ে যাবেন, কারো বক্তব্য, কারো উপদেশ, কারো পরামর্শ কিচ্ছু লাগবে না। আপনি নিজেকে নিজে চিনতে পারবেন, নিজেকে নিজে চালাতে পারবেন সব কিছু। মানুষের অনুভূতিটাই হচ্ছে সব থেকে আসল ধারণ, ধর্ম, সব কিছু হচ্ছে মানে নিজের ভেতরের, নিজের অস্তিত্ব, সব কিছু হচ্ছে মানুষের নিজের ভেতরে হৃদয়ের কথা। সে হৃদয়ের কথাটাকে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এতটুকুই বলবো। আপনি মানে এই ৭ সমুদ্র ১৩ নদীর এপারে এসে নিউ ইয়র্ক সিটি বলেন আর অন্য কোনো দেশ বলেন, যেখানে বলেন না কেন, মন যদি চায় ঠিকই কিন্তু সেই
মানে ধানের ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটেন আর সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটেন আর সেই পদ্মা নদীর মাঝখান দিয়ে যান আর যমুনা নদী দেখতে চান, কক্সবাজার দেখতে চান, সব কিছু দেখা যাবে। মনটাকে মনটাকে উড়িয়ে দেন, খুলে ফেলেন নিজের ভেতরটাকে, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু বলতে চমৎকার। সবশেষে একটা বিশেষ রিকোয়েস্ট করি যে আপনার খুব প্রিয় একটা ডায়লগ আমাদের বাংলা টিভি দর্শকদের উদ্দেশ্যে মানে আপনি প্লিজ যদি শোনান। খুব প্রিয় ডায়লগ, এটা আসলে খুব কঠিন হয়ে গেল এই মুহূর্তে। খুব প্রিয় ডায়লগের কথা মনে পড়ছে না আসলে। আচ্ছা। খুব প্রিয়, আসলে অনেক নাটক করেছি। হুম। খুব প্রিয় ডায়লগের কথা এটা ভেবে বলতে হবে ইনস্ট্যান্টলি, আচ্ছা, এখন ঠিক এই আছে, মুহূর্তে মনে ওটা- পড়ছে না। আমি এক্সট্রিমলি সরি, ওটা বাদ দিলাম, কারণ ঠিক আছে। অনেক কিছু হঠাৎ করে জিজ্ঞেস করলে আসলে মানে মনে পড়ে না। আমি এক্সট্রিমলি সরি। খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা মারতে, গল্প আমার করতে। ভীষণ ভালো লাগে এবং আমরা- সত্যি কথা যেটা যে বাংলাদেশের কোনো ইন্টারভিউতে আসলে এতটা মন খুলে কখনো কথা বলা হয়নি। আপনাদের এখানে এসে কেন জানি নিজের ভিতরে সৎ সাহসটা অনেক বেশি, মানে অনেক স্ট্রং লাগছে নিজেকে, যার কারণে অনেক কথা বলে ফেললাম, অনেক হয়তো ভুল কথা বলেছি, অনেক হয়তো ভুল লজিক দেখিয়েছি, হয়তো বলেছি। তো মানুষ ভুল করতেই পারে, লজিক ভুল দেখাতেই পারে। আপনারা আপনাদের মতো করে ঠিক করে নিন আর আমাকে ক্ষমা করে দিন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ Thank you, আপনাকে। কিরণ ভাই। আপনার আপনাকে সাথে অনেক গল্প ধন্যবাদ। এটা মানে অনেকদিন মনে থাকবে আমাদের। আর আপনাকে আমাদের বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং বাংলা টিভির সবাইকে, সব কলাকুশলীদেরকে অনেক ধন্যবাদ। এবং নিউ ইয়র্ক সিটি, আমেরিকার যেসব বাংলাদেশিরা আমাদের নাটক দেখছেন, আই এম সরি, আমার এই প্রোগ্রাম দেখছেন, নাটকও দেখছেন, ঠিক হ্যাঁ আছে। নাটকও দেখছেন, যাই হোক তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকুন এবং বেশি বেশি করে আমাদের বাংলাদেশের প্রোগ্রাম দেখুন। আর যেসব কথাগুলো বললাম, কিছু কিছু হয়তো লজিক্যাল কথা ছিল, সেগুলো মাথায় রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার দেশের জন্য দোয়া করবেন, কারণ আপনারা আছেন বলে আমি আছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।